আপনার নামে কোনো ভুয়া সংবাদ প্রচার হলে অথবা আপনাকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে মানহানিকর কোনো সংবাদ প্রকাশ অথবা প্রচার হলে সেক্ষেত্রে আপনার করণীয় কি? দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জানতে হবে। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। এই পর্বে আমাদের সাথে আছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। জনাব নিজামুল হক নাসিম, আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। এর আগে আপনি বিচারাঙ্গনের নানা পদে দায়িত্ব পালন করেছেন, নানা জায়গায় আপনার পদচারণা ছিল। 2021 সাল থেকে আপনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদ প্রচার মাধ্যম, সংবাদ মাধ্যমগুলো নিয়ে, সাংবাদিকতা যারা করেন তাদের নিয়ে কাজ করছেন। কেমন লাগছে আপনার? না, আমি বলবো ভালোই লাগছে। যদিও সমস্ত সাংবাদিক শ্রেণী নিয়ে কাজ করতে গেলে একটু ঠান্ডা মাথায় কাজ করতে হয় আর বুঝে শুনে চলতে হয়। আমরা আলোচনা এগিয়ে যাব, আলোচনা চালাবো। তার আগে আমরা বাংলাদেশ প্রেস কাউন্সিলের কাজ, প্রেস কাউন্সিল কি, প্রেস কাউন্সিলের নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখে আসি। সাংবাদিকদের মানোন্নয়ন, প্রশিক্ষণ এবং তাদের মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ প্রেস কাউন্সিল। আধা বিচারিক এই সংস্থাটি সাংবাদিকদের উপর বিশেষ নজরদারি ও সাংবাদিকদের সংবাদ প্রচারের মাধ্যমে সংঘটিত অপরাধসমূহের বিচার করে থাকেন। সেই সাথে সাংবাদিকরাও কোনো ধরনের অসুবিধার শিকার হলে তাদের আইনি সহায়তা প্রদানও সরকারি এই প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব, যার প্রধান হয়ে থাকেন সাবেক অথবা বর্তমান কোনো বিচারপতি। তবে প্রতিষ্ঠানটির চলমান আইন অনুযায়ী কোনো অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ দণ্ড হল ভর্ৎসনা করা। আইন প্রণেতারা মনে করতেন সাংবাদিক বা কোনো গণমাধ্যমের জন্য এই ভর্ৎসনাই অনেক বড় ধরনের শাস্তি। তবে বর্তমান এই আইনের সংস্কারে বেশ কিছু নতুন বিধিমালার সংযোজন হচ্ছে। এটা কোয়াসি জুডিশিয়াল বডি। এখানে সাংবাদিকরা অন্যায় করলে তার বিচারও এখানে হবে। আধা বিচারিক প্রতিষ্ঠান। হ্যাঁ, সাংবাদিকরা অন্যায় করলে মামলা এখানে হয়। সাংবাদিকদের যদি কারোর বিরুদ্ধে মিথ্যতা রাখে বা কারো মান সম্মান হানিকারক বক্তব্য দেয়, সে মামলা এখনও মামলা পেন্ডিং আছে, কাজ চলছে। এখন ম্যাজিস্ট্রেট কোর্টে গেলে পড়তেও মিনিমাম সামান্স, ওয়ারেন্ট, বিচার, তারপর রায়, খালাস বা জেল জরিমানা। মানে আমাদের এখানে যদি আসে, কেস চলবে, রায় হবে। রায় যদি দেখা যায় সাংবাদিক অন্যায় করছে, ভুল করছে, তাকে তিরস্কার করা যাবে। এইসব কারণে মানুষের এখানে আসা আস্তে আস্তে কমে গেছে। প্রেস কাউন্সিল গভর্নমেন্টের কাছে রিকমেন্ড পাঠাইছে এই অ্যামেন্ড করার জন্য। সেখানে তারা বলেছে যে অ্যাটলিস্ট জেল জরিমানা আসা উচিত। এর মধ্যে সারা দেশে সাংবাদিকদের একটি ডেটাবেজও করছে এই সংস্থাটি। অনলাইন এই ডাটাবেজের মধ্য দিয়ে চিহ্নিত করা হবে আসলে কারা সাংবাদিক। সেই সাথে আসন্ন নতুন বিধিমালা অনুসারে সাংবাদিকদের একটি শিক্ষাগত যোগ্যতাকেও নির্ধারণ করা হয়েছে ন্যূনতম স্নাতক হিসেবে। নীতিমালা তৈরি করা হয়েছে। একটা নীতিমালায় আছে হলো শিক্ষাগত যোগ্যতা হতে হবে তার মিনিমাম গ্রাজুয়েট। তবে এখন যারা আছে তারা যদি 5 years এক্সপিরিয়েন্স হয় তাদের গ্র্যাজুয়েশন লাগবে না। আমরা এটা বাছাই করবো করে উই উইল অ্যাকসেপ্ট দেম অ্যাজ জার্নালিস্ট করে কী বলি ওরা আমরা ইন্টারনেটে আমরা দিয়ে দেবো, ডেটাবেজ করবো। এইটাই আসল জিনিস। তারা সাংবাদিক বলতে পারবে না, বললে মামলা হয়ে যাবে। 25 সালের ভিতরে আমরা প্রথম ডিক্লারেশন দেবো যে কত লোককে আমরা সাংবাদিক হিসেবে গ্রহণ করলাম। তা আবার কন্টিনিউ করবে। বার কাউন্সিলে যেমন অ্যাডভোকেট হয়ে গেছে, কাজ করছে, নতুন অ্যাডভোকেট আসতেছে, দরখাস্ত করতেছে, পাশ করিয়া লিস্ট হচ্ছে, আর নতুন আসতেছে, পাশ করে লিস্ট হচ্ছে, এরকম এখানেও চলবে। কারোর বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন কোনো সংবাদ প্রকাশ হলে বা প্রচার হলে সেই সাংবাদিক বা গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রেস কাউন্সিলে মামলার বিধান থাকলেও সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি উল্লেখ নেই। তবে এই চেয়ারম্যান মনে করেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান বজায় রাখতে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা প্রেস কাউন্সিলের অনুমতি ব্যতি রেখে হওয়া উচিত নয়। জহুর হোসেন চৌধুরী আবার একটা কেসে তার বিরুদ্ধে দুপুরে মামলা হয়েছে, বিকেল 5টায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছে, রাত্র 12টা তাকে বাসা থেকে গ্রেপ্তার করছে। পরের দিন তাকে কোমরে দড়ি বেঁধে হাতে হাতকড়া পরিয়ে কোর্টে প্রডিউস করছে। তা আমরা কি এটা চাই? প্রস্তুতি ওঠেন এটা চাওয়ার যে খামাখাও একজন জার্নালিস্ট হ্যারাস্ট হতে পারেন, অপমানিত হতে পারেন। সেই জন্যই আমাদের বক্তব্য যে না, এখানে আমাদের পাওয়ার একটু বাড়ানো দরকার। আর সাংবাদিকরা যেখানে আসামি হয় সেখানে আমি মনে করি এই মামলাগুলো প্রেস কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন কোর্টে যাওয়া উচিত। প্রেস কাউন্সিল কর্তৃক টেস্ট করে, বাছাই করে আর কি, তারপরে মামলাটা প্রপার কোর্টে যাওয়া উচিত। তাতে মিথ্যা মামলায় হ্যারাসমেন্টের সম্ভাবনা
অনেক কমে যাবে। সংবাদপত্র নিয়ন্ত্রণ ও বাক স্বাধীনতা রক্ষায় 1979 সালের 18 আগস্ট বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠিত হলেও মূলত প্রেস কাউন্সিল আইন পাশ হয় স্বাধীনতার পরপরই 1974 সালে। সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম, এখন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই, এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে চাই। শুরুতে আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ প্রেস কাউন্সিল, আমরা এটা অনেকের কাছে, সাংবাদিকদের কাছে এটা পরিচিত নাম, আবার অনেকের কাছে অপরিচিত নাম, যারা সাধারণ মানুষ। তো প্রেস কাউন্সিলের কাজ কি এবং এটা কিভাবে কাজ করে, এটা সবার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রেস কাউন্সিল একটা বডি, আইনের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে, এটা তৈরি করেছেন বঙ্গবন্ধু। এবং এই প্রেস কাউন্সিলের কাজ হলো সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করতে হবে তাদেরকে, এবং সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। যে কেউ যদি একজন লোক সম্পর্কে মিথ্যা খবর ছাপায়, তাহলে সেই ব্যক্তি আপনার এই প্রেস কাউন্সিলে এসে মামলা করতে পারে। আমরা যেটাকে ভুয়া সংবাদ বলি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন আপনারা? আমার ব্যবস্থা নেওয়া যায়। প্রেস কাউন্সিল এটা দায়িত্বপ্রাপ্ত। প্রেস কাউন্সিল একটা কোয়াসি জুডিশিয়াল বডি। এখানে দস্তুর মতো সাংবাদিকদের অন্যায় করলে বিচার হয়, এবং তারপরে এই প্রেস কাউন্সিল সাংবাদিকদের ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে। এবং এই বিচার ব্যবস্থাকে ডেভেলপ করার জন্যই যদি কোনো পাবলিক প্রেস কাউন্সিলে এসে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে, সেই মামলা আমরা শুনানি হয়, দুই পক্ষে শোনা হয়, তারপরে পরবর্তীতে রায় দেয়া হয়। কিভাবে মামলা করতে পারবে? এখানে যে কোনো ব্যক্তি যদি এগ্রিভড হন কোনো রিপোর্টের জন্য, কোনো সাংবাদিকের লেখার জন্য, তার কাজের মাধ্যমে পত্রপত্রিকার ভুল রিপোর্টিং বা মিথ্যে রিপোর্টিং করছেন, তাহলে সেই ব্যক্তি প্রেস কাউন্সিলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করতে পারে। এক্ষেত্রে কি সরাসরি প্রেস কাউন্সিলের অফিসে যেতে হবে, নাকি না অনলাইনে অথবা চিঠি দিয়ে কোনোভাবে? আচ্ছা, আইনত এখনো এটা আমরা বলি যে প্রেস কাউন্সিলে আসতে হবে, কিন্তু পার্সোনালি এখনো আমরা অনলাইনে ইস্যু নেই। আমাদের এমনি চিঠি পাঠালেও, আমরা ডাকে পাঠালেও সেটা নেই। কিন্তু তারপর এটা পাওয়ার পরে তাকে যোগাযোগ করতে হয়, কারণ রিকোয়ার্ড কপি টপি দিতে হয়, কিছু রিকোয়ারমেন্ট আছে মামলা করতে গেলে, সেগুলো ফিল আপ করে দিতে হয়। এগুলো হলে পরে আমরা তখন নোটিশটা পুরোপুরি মামলা কাগজপত্র পেয়ে যাই, তখন আমরা অন্য পক্ষকে নোটিশ দিই। তারা আবার সেই অনুযায়ী তারা জবাব নিয়ে আসে, জবাব দেয়। জবাব দেওয়ার পরে দুই পক্ষের শুনানি হয়। এই শুনানি করে হলো আমাদের প্রেস কাউন্সিলে জুডিশিয়াল কোর্ট আছে, জুডিশিয়াল বডি আমরা বলি। যে কটা কোর্ট আছে তার প্রত্যেকটা কোর্টের চেয়ারম্যান হিসেবে আমি, আর আমার সঙ্গে 2জন করে বা 3জন করে মেম্বার আছেন সদস্য হিসেবে। আমরা এই জিনিসগুলো আমরা ভালোভাবে কনসিডার করে দুই পক্ষকে শুনে তারপরে যেটা ভালো মনে করি সেই অনুযায়ী রায় দিই। এবং সে রায় আমাদের বর্তমান আইনে, আজ পর্যন্ত যে আইন আছে, বঙ্গবন্ধু যে আইনটি করেছিলেন 74 সালের 14 ফেব্রুয়ারি, সেই আইন বলে আমরা দোষী সাব্যস্ত হলে তাকে তিরস্কার করতে পারি। এটি আমাদের বর্তমান আইনের ক্ষমতা। তবে এই তিরস্কার কথা নিয়ে অনেক কথা আছে। যেমন এইটা এতদিনে দেখা গেছে যে তিরস্কার দেখে অনেকে এই প্রেস কাউন্সিলে আসেন না, কারণ এটা পাওয়ারফুল বডি নয়, বলে যে এরা শাস্তি দিতে পারে না। এরা যায় ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট কোর্টে গেলে তো আসামিকে ওয়ারেন্ট হতে পারে, সামান্স হতে পারে, গ্রেপ্তার হতে পারে, হ্যান্ডকাপ দিয়ে কোর্টে নেওয়া যেতে পারে। এগুলো তো আমাদের নাই কিছুই। যা ফলে অনেক লোকই যখন অসন্তুষ্ট হন, ক্ষুব্ধ হন কারোর প্রতি, তখন তারা আমাদের কাছে না এসে তারা কোর্টে যেয়ে মামলা করেন। এটা চলছে। কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি প্রেস কাউন্সিলের কাজটাকে আরও স্ট্রংলি প্রেস করা, আইনটা একটু কঠোর করা, যেটা যেন এখন যেন বলা হচ্ছে যে প্রেস কাউন্সিল হলো ঢাল নাই নিধিরাম নাই তো ঢাল নিধিরাম সর্দার, এইটা নয়। আমরা নগদন্তহীন বাঘ হিসেবে বলা হয়, কেউ কেউ বলেন। কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে চেঞ্জ করে উপরে নিয়ে যেতে, ক্ষমতা নিয়ে আসতেন। এবং আমরা অলরেডি এ সম্পর্কে সরকারকে বলা হয়েছে, এবং আমার জানা মতে আইনও চেঞ্জ হচ্ছে, প্রায় এটা শেষ অবস্থায় আছে, শীঘ্রই এর আইনটা পাস হবে। এক্ষেত্রে যারা বিচারকদের মানে অন্যান্য বিচারিক আদালতে যারা যাচ্ছেন সরাসরি সাংবাদিকদের নামে মামলা করছেন, অনেক সময় তো এটার মাধ্যমে হয়রানি করা হচ্ছে সাংবাদিকদের। এই জন্যই আমরা চাচ্ছি যে তারা লোকেরা যেন ওই আদালতে না যান, আমাদের কাছে আসলে আর যাই হোক হয়রানি হন না।
সাংবাদিকদের বিরুদ্ধে কোনো বিচার শুরু হলো অথবা গ্রেফতারের আগে অবশ্যই প্রেস কাউন্সিলের অনুমতি নিতে হবে এটা অথবা অনেক দিনের দাবি, এবং আমি আপনাদেরকে বলছি ব্যক্তিগতভাবে আমি এটা সমর্থন করি, তবে এটা এখনো আইন হয় নাই। যদি কোনো সময় আইন হয় এটা সাংবাদিকদের উপকারে আসবে। যে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা হলে সেই মামলার কাগজপত্র প্রথম প্রেস কাউন্সিলে আসবে। প্রেস কাউন্সিল যদি দেখে যে হ্যাঁ এই লোকটির বিরুদ্ধে, সাংবাদিকের বিরুদ্ধে মামলা চলতে পারে, তখন তারা প্রপার কোর্টে পাঠিয়ে দেবে, আর তারা এখানেই শেষ করে দেবে। যেহেতু হ্যারাসমেন্টটা হবে না, হ্যারাসমেন্ট কমে গেলে পরে সাংবাদিকতার মান উন্নয়ন হবে, সাংবাদিকেরা ফ্রিলি স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং তাদের সেখানে কোনো অসুবিধা তাদেরকে ফেস করতে হবে না। এখন তো অবাধ তথ্যের যুগ, বলতে গেলে ব্যাঙের ছাতার মতো অনেক রকমের প্রতিষ্ঠান গজে উঠছে বিভিন্ন জায়গায়, সবাই দাবি করছে তারা সাংবাদিক। সেক্ষেত্রে প্রেস কাউন্সিল কোনো ভূমিকা রাখছেন কিনা? এইখানে আমি একটু কথা বলি, সেটা হলো বেশ কিছুদিন অবধি আমরা চিন্তা করতেছিলাম যে সাংবাদিকদের একটা লিস্ট করা দরকার। যেমন আইনজীবীদের লিস্ট আছে বার কাউন্সিলের মাধ্যমে, তাদের পাওয়া যায়, ডাক্তারদের লিস্ট আছে বিএমডিসিতে পাওয়া যায়, তেমনি সাংবাদিকদেরও লিস্ট করা দরকার, যেটা প্রেস কাউন্সিলের কাছে থাকবে। এবং সেই লিস্ট করতে যে আমরা বছর দুই আগে থেকে, এক বছরের একটু বেশি হয়েছে, আগে থেকে আমরা এই কাজ শুরু করেছি। এবং এই কাজের ফলে আমরা বিভিন্ন সাংবাদিকদেরকে আমরা জানিয়েছি, এবং এই যে রুলসটা ফ্রেম করছি আমরা, সেই রুলসটা ফ্রেম করার সময়ে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে আমাদের সবাইকে আমাদের ডাকা হয়েছে, সবাই এসছেন, পার্টিসিপেট করছেন, আলাপ করছেন, করে আমরা একটা ফর্মে নিয়ে আসছি যে আমরা একটা ডাটাবেস করব সাংবাদিকদের। তাই প্রথম প্রশ্ন হলো সাংবাদিক কারা। যে অনেকেই আছেন যারা ব্যবসা করেন, তিনিও সাংবাদিক। অনেকে আছেন যিনি চাষাবাদ করেন, কৃষক বেসিক্যালি, উনিও সাংবাদিক। একটা কার্ড হলেই হয়, একটা কার্ড হলেই হলো আর কি। এই জন্য এইগুলোকে আমরা রেগুলারাইজ করতে চেয়েছিলাম, এবং আমরা একটা নীতিমালার মতো করেছি। এই স্টক হোল্ডারদের মাধ্যমে এটা করা হয়েছে যে একজন সাংবাদিক হতে গেলে তাকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, যার এক্সপিরিয়েন্স 5 বছরের বেশি, তার বেলায় এইটা প্রযোজ্য হবে না। অর্থাৎ এখন যারা সাংবাদিক আছে 5 বছর ধরে কাজ করছে, তারা সাংবাদিকতা কন্টিনিউ করে যাবে, হ্যাঁ। কিন্তু নতুন সাংবাদিক হতে হলে মিনিমাম গ্র্যাজুয়েশন করতে হবে। আর যাদের এখনো 5 বছরের কম আছে তাদের 5 বছর ফিল আপ করতে হবে। এইটা আরো কতগুলি তো আমরা করছি। যেমন অনেক জায়গায় আমরা জানি যে সাংবাদিকরা কাজ করেন, তাদের মায়না দেওয়া হয় না। সাংবাদিকরা কাজ করেন, তারা ওই বিভিন্ন তাদের মালিক পক্ষ বলেন বা সম্পাদক পক্ষ বলেন, বা তারাও সাংবাদিক, কিন্তু তারা ওই কার্ড দিয়েই কাজ করান, বলে যে টাকা দেন না। বেতন কত এবং কবে থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, দ্যাট মাস্ট বি সাপোর্টেড বাই সম্পাদক, তার অথেন্টিকেশন লাগবে এই ফর্মে। সেখানে দেখা যাচ্ছে যে অনেক ফর্ম আমরা পেয়েছি যেখানে লিখছে যে আমার বেতন হলো, আমি যে অ্যাডভার্টাইজমেন্ট কালেক্ট করব তার 30%। দেখুন হাস দিয়ে বলতে হয় যে এটা তো আর সাংবাদিকতার বেতন হতে পারে না, এটা দালালির পার্সেন্টেজ হতে পারে। তাহলে এইটা তো ঠিক না, এইটা থেকে সাংবাদিকদের মুক্ত করতে হবে। তারা যেন আর যাই হোক অ্যাডভার্টাইজমেন্ট কালেক্টর না হন, এটা আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। এইসব বিভিন্ন প্রবলেম আমরা দেখতেছি, আমরা পেয়েছি কাজে, যেসব রিপোর্ট আমাদের কাছে আসছে, যেসব ফর্ম ফিল আপ করে আসছে, এইসব ফর্ম ডিল করতে যে আমরা দেখেছি এই ধরনের আসছে, এবং এগুলো সব কালেক্ট করতে হবে। এদের কারণেই সাংবাদিক হিসেবে গ্রহণ করা হচ্ছে না। কিন্তু আমরা বলছি যে আপনারা আবার ফ্রেশ কারেক্টলি জমা দেন, এবং আমরা আশা করতেছি এই 25-এর ভিতরে আমরা প্রথম ডিক্লেয়ার করব যে কাদেরকে সাংবাদিক হিসেবে গ্রহণ করা হয়েছে। মানে 2025 সালের মধ্যে আপনাদের প্রথম ডিক্লারেশন আসবে, এদেরকে সাংবাদিক হিসেবে গ্রহণ করা হয়েছে, তাদের নাম লিস্টেড হয়ে যাবে। এইভাবে কাজ চলবে, আসবে, যার অ্যালাউ হবে তার নাম ঢুকবে, অ্যালাউ হবে না আবার ফেরত যাবে, আবার আসতে হবে। এইভাবেই চলবে আমাদের কাজ। দিস ইজ এ কন্টিনিউইং প্রসেস। এইভাবে করে আলটিমেটলি আমরা সমস্ত সাংবাদিকদেরকে একটা ডাটাবেজের ভিতরে নিয়ে আসতে চাই, যার ফলে সরকারও কাজ করতে সুবিধা পাবে, আমাদের সমাজও কাজ করতে সুবিধা পাবে, আমরাও কাজ করতে সুবিধা পাবো, যে আসলে কত সাংবাদিক আছে জানলে সেই অনুযায়ী কাজ করা যায়। এবং এটা হলে দে উইল বি অ্যাকসেপ্টেড অ্যাজ জার্নালিস্ট। সেটা তখন আইনসম্মত হবে, তাদের গ্রহণ হয়ে যাবে। কিন্তু এটা করতে গিয়ে আপনাদের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে? চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে কিছুটা। সেটা হলো নাম্বার খুব বেশি আসতেছে না, কারণ আমাদের যে আমরা দেখতেছি যা সম্পাদক বা মালিক পক্ষ এটাকে কোঅপারেট করছে না। তারা যদিও আমাদের মিটিংয়ে ছিলেন, সেই সময় আমরা নিয়মকরণ করি, কিন্তু ওনারা
খুব কোঅপারেট করছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি এই উদ্যোগ বাস্তবায়নের মুখ দেখবে ইনশাল্লাহ। কারোর বিরুদ্ধে কোনো রিপোর্ট প্রচার হলেও যথেষ্ট তথ্য প্রমাণ থাকলেও বলা হয় যে তার বিরুদ্ধে এটা এডিট করা হয়েছে অথবা তাকে তার বিরুদ্ধে মানহানি করা হচ্ছে, এই ধরনের অভিযোগ দেওয়া হয়। সম্প্রতি বিভিন্ন সংস্থা থেকেও সাংবাদিকদের সতর্ক করে বিবৃতি দেয়া হচ্ছে। তা এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? বিভিন্ন সংস্থা থেকে যে সতর্ক করা হচ্ছে, এটা আমি মনে করি এরা সংস্থাটি ঠিক করেনি আমার কাছে মনে হয়। কারণ সাংবাদিকরা বিভিন্ন রিপোর্ট কালেক্ট করে, তারপর তারা রিপোর্ট করেন। রিপোর্ট করার মাধ্যমে তারা যদি ভুল করেন, তার বিরুদ্ধে মামলা করা যায়। প্রেস কাউন্সিল আসতে হবে। প্রেস কাউন্সিল তো আছেই, বা আপনার ক্রিমিনাল কেসও করা যায়, কারো বাধা নাই, এখন বলতে বাধা নাই। আপনার কিন্তু সাংবাদিকরা রিপোর্ট করতে পারবে না, আর তাদেরকে রিপোর্ট করার জন্য ওয়ার্নিং দেওয়া হবে, এটা তো আসলে ভালো না। শিওরলি তাদের এই ক্ষমতা আছে, অতথ্য প্রবাহের মাধ্যমে তারা সব কিছুই প্রচার করতে পারে। তবে যেসব প্রচার করলে দেশের ক্ষতি হতে পারে সেগুলো শুধু তারা করতে পারেন মানা, এটা তাদের লক্ষ্য রাখতে হইবে। মানে দেশের সার্বভৌমত্ব, দেশের স্বার্থ তাদেরকে রক্ষা করে রিপোর্টিং করতে হবে। এটা হলো আইনের দাবি আমাদের। আর এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে এই টেলিভিশনের সমস্ত দর্শক যারা এই অনুষ্ঠান দেখলেন বা দেখেন নাই, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।